হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সডিপি এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 9-এর আর্কিমিডিসের নীতি এবং স্থিতিস্থাপকতা এবং অ্যাসিড ক্ষার লবণের কিছু পিওয়াইকিউ যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো আমরা সলিউশন করব এবং চেষ্টা করব ডিটেলে সেগুলোর এক্সপ্লেনেশন করার। ওকে, তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক একদম ফার্স্ট টপিক দিয়ে, ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে, দেখো, যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হলো। বেসিকলি জলের ঘনত্ব সর্বাধিক হয় বেসিকলি 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। কত ডিগ্রি টেম্পারেচারে? 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার 4 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের মধ্যে বলে দিয়েছে, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে কি, আমাদের এখানে বলে দিয়েছে, দেখো, সবকটা ফারেনহাইটে বলে দিয়েছে। তাহলে সেলসিয়াস থেকে আমাদেরকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। আই হোপ তোমরা আগের ক্লাসে শিখেছো যে সেলসিয়াস স্কেল থেকে কীভাবে ফারেনহাইট স্কেলে করতে হয়। যদি না শিখে থাকো বা যদি কোনো ভুলে গিয়ে থাকো তাহলে ডেফিনেটলি আমি এখানে বলছি না, কারণ টপিক অনেক বেশি বড় আছে। তো আমি জাস্ট ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কত? 39.2 ডিগ্রি ফারেনহাইট। মনে রাখবে 4 ডিগ্রি সেলসিয়াস কথাটার মানে কত? 39.2 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 39.2 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলে আসছি, দেখো, 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা আমি তোমাদেরকে একটুখানি বোঝাবো আগে, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের পড়াবো। বলছে, দেখো, দুটি তরলের ঘনত্ব বলে দিয়েছে কত? D1 এবং D2 তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে, মানে দুটোই সমান ভর আছে। আচ্ছা, দুটি তরল মানে মনে করো এটা হচ্ছে লিকুইড 1 আর এটা হচ্ছে লিকুইড 2। আমি একদম তোমাদের ডাইরেক্ট উত্তর না বলে ডাইরেক্ট তোমাদের কীভাবে সলভ করতে হয়, সলভ করার মেকানিজমটা শিখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তো দুটো তরল আছে, দুটো তরলের কি বলে দিচ্ছে? দুটো তরলের বলে দিচ্ছে L1 L2। দুটোর ভর যেহেতু সমান আছে তাহলে দুটোর ভর ধরে নাও M বা M, দুটোই সেম ভর। তারপর আমাকে বলে দিচ্ছে দুজনের ঘনত্ব। তাহলে এটার ঘনত্ব যদি প্রথমটার ঘনত্ব যদি D1 হয়, তারপর এটার ঘনত্ব কত হবে? লিকুইড 2 এর হচ্ছে D2। এবার আমরা একটা বেসিক ফর্মুলা জানি, যে ফর্মুলাটা আমাদের কি বলছে? ঘনত্বের ফর্মুলা কি? ঘনত্ব কথাটার মানে হচ্ছে কি? ভর বাই আয়তন। এটা আমরা জানি, ভর বাই আয়তন। আচ্ছা, আর এখান থেকে আমরা বলতে পারি আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা বলতে পারি ভর বাই ঘনত্ব। তাহলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে, তাহলে ধরে নিচ্ছি আয়তন কত হবে? আয়তন ধরে নিচ্ছি এটার V1। তাহলে প্রথম লিকুইডের যদি আমরা কনটেক্সটে বলি, তাহলে প্রথম লিকুইডের আয়তন V1 ইকুয়ালস টু কী হবে? ভর বাই আয়তন। ভর মানে হচ্ছে M বাই আয়তন মানে হচ্ছে কত? D1। ওয়্যারাস লিকুইড 2 এর ধরে নিচ্ছে আয়তন কত? V2 ইকুয়ালস টু কত হবে? সেম M বাই D2, কারণ দুটো ক্ষেত্রেই তাদের কি আছে? দুটো ক্ষেত্রেই তাদের ভরটা সমান আছে। তো এইবার একটুখানি জায়গাটা বাড়িয়ে দিই। তো এইবার জিনিসটাকে বোঝার চেষ্টা করো। যদি আমাদের দুটোকে মেশানো হয়, মানে অর্থাৎ দুটো তরলকে আমাকে কি বলে দিয়েছে? তরল দুটিকে সমভরে মিশ্রিত করা হলো। সমভরে মিশ্রিত করা, সমভরে মিশ্রিত করলে আয়তন কতটা হবে বলো তো? আয়তন হচ্ছে V1 প্লাস V2। V1 প্লাস V2-র ভ্যালু কত হবে? M বাই D1 ডিভাইডেড প্লাস M বাই D2। তাহলে এলসিএম হয়ে যাবে কত? এখানে এলসিএম হয়ে যাবে D1 D2। এলসিএম হয়ে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন হলে হবে M ইন্টু D1 M ইন্টু D2 প্লাস M ইন্টু D1। তো এটা হলো। তো এটার পরে আমি আরেকটুখানি তোমাদেরকে জাস্ট পেজটা করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি? এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি, এখান থেকে আমরা যদি M কমন নিই তাহলে পড়ে থাকবে কি? M কমন নিয়ে নিলে পড়ে থাকবে D2 প্লাস D1 বা D1 প্লাস D2, ব্যাপারটা একই, ডিভাইডেড বাই D1 D2। এইবার আমাকে বলে দিয়েছে, এটা আমরা কি করলাম? এটা আমরা মিশ্রণ করলাম। মিশ্রিত করার পর দেখো, এবার আমাদের অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে? অঙ্কটা বলেছে ঘনত্ব চেয়েছে, মিশ্রণের ঘনত্ব। তো ঘনত্বের ফর্মুলার জন্য আমাদের কি করতে হবে? ঘনত্বে, আচ্ছা, এবার বাই দ্য ওয়ে যখন মিশ্রণ করছি তখন আমাদের মিশ্রিত বস্তুর আমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? আমাদের এটা মিশ্রণ করলে ভলিউম, টোটাল ভলিউম পেয়ে গেলাম। যেটা পেলাম এটা হচ্ছে কি? টোটাল ভলিউম। কি পেলাম? টোটাল ভলিউম। আর টোটাল মাস কত হবে? টোটাল মাস হচ্ছে দুটোর ভর, টোটাল মাস হচ্ছে কত? M1 প্লাস M2। টোটাল মাস হচ্ছে কত? M প্লাস M, মানে ধরে নাও ওই 2M। এইবার আমাদের বলেছে কি বের করতে বলেছে? আমাদের অঙ্কটার মধ্যে বলে দিয়েছে কি? আমাদের ঘনত্ব বের করতে বলে দিয়েছে। কি বের করতে বলে দিয়েছে? ঘনত্ব বের করতে বলে দিয়েছে। এবার আমরা জানি ঘনত্বর ফর্মুলা কি? ঘনত্বর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন, একদম বেসিক ফর্মুলা। তাহলে ভর কত? ভর আমরা জানি হচ্ছে 2M, আর আয়তন হচ্ছে কত? M ইন্টু D1 প্লাস D2 হোল ডিভাইডেড বাই D1 D2। এবার দেখো M যদি কেটে দিই, বাই দেবে এটা 2, হ্যাঁ, M যদি কেটে দিই তাহলে D1 D2টা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? 2 ইন্টু D1 D2, আর নিচে পড়ে থাকবে কত? D1 প্লাস D2। এইটা হবে রাইট অ্যান্সার।
তাহলে এটার রেসপেক্টে যদি বলি তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 2d1d2 বাই d1 প্লাস d2। দেখো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে এখানে করিয়ে দেওয়ার, আর যেগুলো শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা ডেফিনেটলি করে নিতে পারবে এখান থেকে। তো তারপরের কোশ্চেন বলছে কি কোন উষ্ণতায়, কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? দেখো সেম, আবার সেম কোশ্চেনই বলে দিয়েছে, এটা সেলসিয়াসে বলে দিয়েছে, তাহলে সেলসিয়াসে হলে আমি তোমাদের ফার্স্টেই বললাম কি হবে, উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াসে। চারের কোশ্চেনটা বলছে একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে বলছে আরও ভেসে উঠবে, ডুবে যাবে, কিছুটা ডুবে যাবে, কাত হয়ে পড়বে। ঠিক আছে, খুব বেসিক কোশ্চেন আছে। তো দেখো এটা হচ্ছে ডিপেন্ড করছে নদীর স্যালাইনিটির ওপর। ঠিক আছে, ডেফিনেটলি স্যালাইনিটির ওপর। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কী হবে, আরও কিছুটা ভেসে উঠবে। ঠিক আছে, আরও কিছুটা ভেসে উঠবে। জলের, নদীর জলে যতটা ডিপ হয়ে থাকবে, কিন্তু সমুদ্রের জলে যেহেতু ডেন্সিটি বলতে পারো বা স্যালাইনিটি বেশি আছে, তার জন্য এটা আরও একটু কিছুটা ভেসে উঠবে। নাম্বার 5-এরটা বলছে দেখো দুটি তরলের ঘনত্ব যথাক্রমে দুটো, একটা বলে দিয়েছে 1.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, আর একটা বলে দিয়েছে 2 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটাকে সম আয়তনে মিশ্রণ করলে মিশ্রণের ঘনত্ব কত হবে? দেখো সম আয়তন মানে কি, দুটোতেই সেম ভলিউম, মানে আমি এক্ষেত্রে কিন্তু বেশি ক্যালকুলেশন হচ্ছে না, মানে প্রথমটা মনে করো এটা মনে করো V1 নিচ্ছ আর এটা নিচ্ছ V2, তাহলে সিম্পলি এখানে ঝামেলা কিছু করবে না, 1.6 প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে 2 আর 1 3.6 বাই 2, কাটাকাটি করলে 1.8, কত হবে? 1.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে কি হচ্ছে, সিম্পলি আমরা অ্যাভারেজ করে দিচ্ছি, কারণ দুটোকে বলে দিয়েছে সম আয়তনে মিশ্রণ করলে মিশ্রণের ঘনত্ব কত, তাহলে মিশ্রণের ঘনত্বটা কী হবে? অ্যাভারেজ হয়ে যাবে। কারণ এক্ষেত্রে বাই দেবে একটাই কথা, কারণ এক্ষেত্রে দুজনের কি ঘনত্বটা কি আছে? সেম আছে। কি আছে? ঘনত্ব সেম আছে। পরের কোশ্চেন বলছে কোনো পদার্থের ঘনত্ব যদি, দেখো ভালো করে বোঝো, এই কোশ্চেন একটুখানি আবার তোমাদেরকে একটুখানি আমাকে বোঝাতে হবে। কোনো পদার্থের ঘনত্ব যদি, এক সেকেন্ড একটু স্পেস বাড়িয়ে নিই। কোনো পদার্থের ঘনত্ব বলে দিয়েছে কত? 8000 কেজি পার কিউবিক মিটার। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? দেখো কোনো কিছুর আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, ফার্স্ট আপেক্ষিক গুরুত্ব একটুখানি বলে দিই তোমাদেরকে। আপেক্ষিক গুরুত্ব বের করার ফর্মুলা হচ্ছে কি, কোনো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব। জলের ঘনত্ব বেসিক্যালি কোনো বস্তুর ঘনত্বকে যদি আমরা জলের ঘনত্বর সাথে কম্প্যারিজন করি, তাহলে সেটা বেরোয় কি? আপেক্ষিক ঘনত্ব বেরোয়। ঠিক আছে, তো বস্তুর ঘনত্ব কত? বস্তুর ঘনত্ব বলে দিয়েছে 8000 কেজি পার কিউবিক মিটার। আর জলের ঘনত্বটা এটা তোমরা মুখস্থ রাখবে, জলের ঘনত্ব হচ্ছে কত? 1000। কত? জলের ঘনত্ব হচ্ছে কত? 1000 কেজি পার কিউবিক মিটার। এটা জলের ঘনত্ব, এটা মুখস্থ রাখবে। তাহলে এটা কাটাকাটি করলে কেজি কিউবিক মিটার এগুলো কেটে গেল, এখানে 3টে জিরো কাটলো, এখানে 3টে জিরো কাটলে পড়ে থাকবে কত? 8। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হবে? 8। বেসিক্যালি আপেক্ষিক ঘনত্ব যদি বের করতে বলে, মনে রাখবে কোনো বস্তুর ঘনত্বকে যদি আমরা জলের ঘনত্ব দিয়ে ডিভাইড করি, জলের ঘনত্বটা আমরা এখানে যদি কেজি পার কিউবিক মিটারে যদি বলি, তাহলে কত হবে? 1000 কেজি পার কিউবিক মিটার। এটা হচ্ছে জলের ঘনত্ব। সো জলের ঘনত্ব দিয়ে তোমরা যদি এটাকে ভাগ করো, তাহলে ডেফিনেটলি তোমরা কি পাবে? ডেফিনেটলি তোমাদের উত্তরটা পেয়ে যাবে। এবার পরের কোশ্চেনগুলো কি বলছে দেখো। পরের কোশ্চেনের মধ্যে বলেছে ডাব্লু ওজনের একটি বস্তু 5% ওজনের জলকে অপসারিত করে। মানে মনে করো একটা তুমি কন্টেনার রাখলে, সেই কন্টেনারের মধ্যে কি করলে, একটা জল আছে, পুরো কন্টেনারটার মধ্যে জলে ভরা। এবার তুমি একটা সলিড বস্তু মনে করো, সেই বস্তুটার মধ্যে কি, বস্তুটার ওয়েট কত? ওয়েট হচ্ছে ডাব্লু। তুমি যখন এটাকে জলটা করলে, তখন 5% জলকে অপসারিত করছে, 5% জল এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা জানি কোনো বস্তুর আর কি হয়, সমপরিমাণ ভর বা সমপরিমাণে জল কি করে, কোনো বস্তুর মধ্যে নিমজ্জিত করলে সেটা বের করে। তাহলে ইন দ্যাট কেস বস্তুটার ওজন যদি ডাব্লু হয়, ঠিক আছে ভালো করে বোঝো, W1 হলে এখানে বলছে যদি বস্তুটি জলে ডুবে যায় এবং জল অপসারিত করে এবং জলের মধ্যে ডুবে যায়, তাহলে কোনটি সঠিক? আচ্ছা, এখানে কিন্তু বাকি আর কিছু ক্লজ বলে দেয়নি। ঠিক আছে, বাকি আর কিছু ক্লজ বলে দেয়নি, মানে ধরে নাও এটা W1 বলে দিয়েছে, আর পুরো জিনিসটা যে জলটা অপসারিত হচ্ছে সেটা W2। ডেফিনেটলি W1 কে W2 থেকে বেশি হতে হবে। কোনটা রাইট আনসার হবে? অপশন বি। বেশি হলে তবেই সেটা জলের মধ্যে ডুবে যাবে। যদি ওটার ওজন কম থাকতো, তাহলে ওটা কি হতো? ওখান থেকে ওটা ভেসে থাকতো। বলছে 8এর কোশ্চেনটা কি বলছে দেখো। 8এর কোশ্চেনটা বলছে বল প্রয়োগে কোনো তার হঠাৎ ছিঁড়ে গেলে তারের উষ্ণতা, আচ্ছা বাই দ্য ওয়ে উষ্ণতা স্পেলিংটা এখানে একটু গন্ডগোল আছে। উষ্ণতা কি হবে? বল প্রয়োগের ফলে হঠাৎ যদি কোনো তার ছিঁড়ে গেল, ঠিক আছে, তার তখনই ছিঁড়বে যখন কি হবে? টেম্পারেচার কি হবে? বাড়বে। টেম্পারেচার যদি বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকলে সবসময় মনে রাখবে কি হবে? টেম্পারেচার যদি বেশি থাকে, তাহলে ডেফিনেটলি সেই বস্তুটা ছিঁড়ে যাবে। কারণ টেম্পারেচার বাড়ার ফলে কী হয়? তার মধ্যে মলিকিউলসের মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস, এগুলো আরও বেরিয়ে যায় এবং সেই বস্তুটা আরও কী হবে? তার ফলে ছিঁড়ে যায়।
নাম্বার 9 কি বলছে, পদার্থের কোন বৈশিষ্ট্যকে ঝালের কাজে লাগানো হয়? ঝালাই মিন্স ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর কোন বস্তুকে করা হয়? বস্তুটার ইলাস্টিসিটি ধর্মকে, অর্থাৎ স্থিতিস্থাপকতাকে। স্থিতিস্থাপক যদি বস্তুটা হয় তাহলে সেটাকে কি করা হয়? ডেফিনেটলি সেই ধর্মকে কাজে লাগিয়ে মানে ইয়ে করা হয়, বলতে পারো ঝালের কাজ করা হয়। বলছে কে বল ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিংকে দুটি সমান অংশে কাটা হলো। একটা স্প্রিং আছে মনে করো, ফর এক্সাম্পল এটা একটা স্প্রিং আছে, এটা একটা স্প্রিং। স্প্রিংটাকে তুমি দুটো পার্টে কাটলে, এই একটা পার্ট কাটলে আর এই একটা পার্ট কাটলে, কেটা হচ্ছে ইলাস্টিসিটি সেম আছে, মানে এদের কি বলছে, কে বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে যদি কাটা হয়। দেখো তুমি কেটে যদি মাঝখান থেকে একটা স্প্রিংকে যদি কেটে দাও না মাঝখান থেকে, কেটে দিলে এমন তো নয় যে এই জায়গাটার ফোর্সটাও কমে যাবে, এমন এই পোর্শন যতটা ইলাস্টিসিটি থাকার, সেই প্রথমের টুকরোটাও ততটা ইলাস্টিসিটি থাকবে এবং পরের পার্টটাও ততটা ইলাস্টিসিটি কি হোল্ড করবে। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রতি অংশের ধ্রুবক বলের মান হয়ে যাবে কত, 2k হয়ে যাবে। কত হয়ে যাবে, 2k হয়ে যাবে। ধ্রুবক বলের মান হবে 2k। যে পদার্থগুলির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে পীড়ন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে পদার্থগুলি ভেঙে যায়, সেই সমস্ত বস্তুগুলোকে কি বলা হয়? সেই সমস্ত বস্তুগুলোকে বলা হয় ভঙ্গুর বস্তু। ভঙ্গুর মানে যেগুলো অ্যাকচুয়ালি পড়ে ভেঙে যায়, যেমন, ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে পীড়ন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে পদার্থগুলো ভেঙে যায়, সেগুলোকে ভঙ্গুর বস্তু বলে। 12 কোশ্চেনটা বলছে কি, কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলে দিচ্ছে। সিজিএস পদ্ধতিতে যদি হয়, আচ্ছা বাই দ্য ওয়ে এটা y1, y সিজিএস যদি y1 হয়, এসআই পদ্ধতিতে y2, তাহলে আমাকে বলে দিয়েছে কি y1 আর y2 এর মধ্যে রিলেশন করতে বলেছে। দেখো এখানে রাইট অ্যান্সার হবে কত, ডেফিনেটলি ইয়ং গুণাঙ্কর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে y1 = 10y2। এটা মনে রাখবে, কত হবে, 10y2। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তন লেখচিত্রটি কীরকম হয়? লেখচিত্রটি হয় অধিবৃত্ত, বৃত্ত, সরলরেখা আর পরাবৃত্ত, না এটা হবে পর্যায়বৃত্ত। কি হবে, পর্যায়বৃত্ত। সো রাইট অ্যান্সার হবে কি, ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে সরলরেখায় থাকে। একটি দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম কি হবে? দ্বিক্ষারীয় অ্যাসিড কাকে বলা হয়? দ্বিক্ষারীয় অ্যাসিড মানে যেটা তার নিজের একটা ইয়ের মধ্যে, আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখো, আমি একটু নোট দিই তোমাদের পড়াচ্ছি। তো পরের কোশ্চেনটা বলছে একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো। দেখো দ্বিক্ষারীয় অ্যাসিড কাকে বলে? দেখো ফার্স্ট আমি বলে দিই দ্বিক্ষারীয় অ্যাসিড কোনটা। এক নম্বর বলছে HCl, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3 আর H3PO4। ফার্স্টে বলছে দ্বিক্ষারীয় অ্যাসিড কাকে বলে, একটুখানি এগুলো নোট করিয়ে নাও। দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড কাকে বলা হয়? যে সকল অ্যাসিড, যে সকল অ্যাসিড, এগুলো তোমরা নোট করে নিতে পারো, যে সকল অ্যাসিড এক মোল প্রশম বিক্রিয়ায়, এক মোল প্রশমন বিক্রিয়ায়, এক মোল প্রশমন বিক্রিয়ায় 2 মোল ক্ষারকে, 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে, প্রশমিত করতে পারে, তাদের দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। তাদের দ্বিক্ষারীয় অ্যাসিড বলে। যেমন মনে করো এখানে রাইট অ্যান্সার, আমি তোমাকে কি হবে রাইট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। রাইট অ্যান্সার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, H2SO4। এবার কিভাবে দ্বিক্ষারীয় এটাকে অ্যাসিড বলা হচ্ছে সেই জিনিসটা একটু দেখো। মনে করো H2SO4কে আমি যদি নিই, H2SO4 এর সাথে আমি একটা কি নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH নিলাম, ঠিক আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি নিই এখানে, ঠিক আছে, KOH কে যদি আমি নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, K2SO4, পটাশিয়াম সালফেট প্লাস 2 অণু জল। তাহলে দেখতে পাচ্ছ এই অ্যাসিডটা কি করছে, 2 অণু ক্ষারকে নিয়ে নিচ্ছে। সো যার জন্য এটাকে বলা হয় কি, দ্বিক্ষারীয় অ্যাসিড বলা হয়। মনে রাখবে দ্বিক্ষারীয় অ্যাসিড কি, দ্বিক্ষারীয় অ্যাসিডের অ্যাসিড হচ্ছে H2SO4। আচ্ছা বলছে পরের কোশ্চেন বলছে কোন মৌলটি সব অ্যাসিডের মধ্যেই থাকে? দেখো অ্যাসিড মানেই কি তার মধ্যে থাকতে হবে হাইড্রোজেন। আরেনিয়াসের মতবাদ অনুযায়ী যে সমস্ত জলীয় যৌগ ক্যাটায়ন রূপে H+ আয়ন নিতে পারে তাকেই বলা হয় কি, অ্যাসিড বলা হয়। আর হাইড্রক্সিল মূলক OH জাতীয় যদি কোনো এলিমেন্ট পাও, তার মানে সেটা ধরে নেবে সেটা হচ্ছে কি ক্ষার, ঠিক আছে। অ্যাসিড ও ক্ষারের সঙ্গে উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম হলো। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, কপার না, কপার হাইড্রোজেন করে না। তারপর বলছে কি জিঙ্ক, তারপর ম্যাগনেসিয়াম আর আয়রন। রাইট অ্যান্সার হচ্ছে কি জিঙ্ক। উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম লেখো। জিঙ্ক যদি অ্যাসিডের সাথেও করে তাহলেও কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যদি মনে করো জিঙ্কের সাথে কি করো, জিঙ্কের সাথে মনে করো, কথাই বলছি, জিঙ্কের সাথে মনে করো আমি বিক্রিয়া করছি HCl, তাহলে কি উৎপন্ন হবে, জিঙ্ক ক্লোরাইড
প্লাস H2, সেক্ষেত্রে H2 গ্যাস উৎপন্ন করবে। আবার যদি একটা ক্ষারও নিই, ঠিক আছে, ক্ষারের সাথে বিক্রিয়া করলেও কিন্তু সেক্ষেত্রেও সেম একইভাবে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। নাম্বার 17 কি বলছে, জলীয় দ্রবণে কোন ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে, ক্ষার কোন আয়ন উৎপন্ন করে। দেখো ক্ষারের বৈশিষ্ট্য কি আমরা জানি, আরহেনিয়াসের মত অনুযায়ী অ্যাসিড সবসময় জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, অ্যাসিড সবসময় জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। আর ক্ষার সবসময় কি করে, ক্ষার সবসময় মনে রাখবে OH- আয়ন উৎপন্ন করে। কি করে, OH- আয়ন। ইভেন যদি আমরা H2 কেও ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাবো, H+ আয়ন, আর পাবো OH- আয়ন। তাহলে এখানে রাইট হবে OH- আয়ন উৎপন্ন করে। আরহেনিয়াসের অ্যাসিডে ক্ষারক তত্ত্বের সীমাবদ্ধতা কি বলে দিয়েছে, পরের কোশ্চেনে বলছে আরহেনিয়াসের অ্যাসিড ক্ষারক তত্ত্বের সীমাবদ্ধটি হলো এটি একটি জৈব দ্রাবকে দ্রাব্য, তারপর বলছে এটি অজৈব দ্রাবকে দ্রাব্য, এটি দ্রাবক হিসাবে জলের উপস্থিতি আবশ্যক, আর লাস্ট অপশন বলে দিচ্ছে দ্রাবকের প্রয়োজন নেই। দেখো তো এটা রাইট অ্যান্সার হবে অপশন সি। কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন সি। রসায়নের রাজা কাকে বলা হয়, রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। একটি জলাকর্ষী অ্যাসিডের নাম বলা হচ্ছে কি, জলাকর্ষী অ্যাসিডের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, জলাকর্ষী অ্যাসিড মানে এটা জলের সাথে হাইলি রিঅ্যাক্টেন্ট হয়। এবং মনে রাখবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যদি লঘু সালফিউরিক অ্যাসিড বানাতে হয় তাহলে জলটা কিন্তু খুব আস্তে আস্তে করে দিয়ে সেটাকে নাড়িয়ে নিতে হয়। ঠিক আছে, কারণ জলের মধ্যে সবসময় মনে রাখবে HCl কে দিতে হয়, নট HCl এর মধ্যে জলের, মানে HCl এর মধ্যে জল দিলে সেক্ষেত্রে সেটা রিঅ্যাকশন করে নেবে ইনস্ট্যান্ট, যদি গাঢ় সেটা হয়। বাই দ্য ওয়ে, কনসেন্ট্রেটেড হলে ডেফিনেটলি করবে, ডিলিউট হলে তো ডেফিনেটলি ডিলিউট মানে তার মধ্যে তো জল আছেই। ঠিক আছে, 21টা কি বলছে দেখো, 21টা বলছে H2SO4 কে শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়। দেখো H2SO4 কে শনাক্তকরণের জন্য অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়, বাট এখানে যেটা আছে তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে রাইট অ্যান্সার, BaCl2। তো BaCl2 এর ইকুয়েশনটা কি হয়, যদি আমরা H2SO4 এর সাথে BaCl2 মেশাই, BaCl2 মেশালে আমরা কি পাবো, প্রথম পাবো বেরিয়াম সালফেট পাবো, BaSO4 পাবো, আর পাবো কি HCl পাবো, দুঅণু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পাবো। ঠিক আছে, কি পাবো, দুঅণু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পাবো। তারপরে বলছে কোনটি, আচ্ছা তারপরে কোশ্চেনটা বলছে কোন ধাতুটি অতি লঘু HNO2 বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে। কি হবে এখানে, ডেফিনেটলি HNO2 বলে দিয়েছে, তাহলে ডেফিনেটলি ম্যাগনেসিয়াম। কি হবে, ম্যাগনেসিয়াম উৎপন্ন করে। লঘু অ্যাসিডের দ্রবণের সঙ্গে বিক্রিয়া H উৎপন্ন করতে পারে না কি, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যদি হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না একমাত্র এলিমেন্ট, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কপার। কপার বাদে বাকি সবাই কিন্তু উৎপন্ন করে দিতে পারে। ফেরাস করতে পারে, সাপোজ ফেরাস সালফেট তুমি যদি লঘু অ্যাসিডের সঙ্গেই করো, মানে লঘু HCl এর সাথেই তুমি যদি ফেরাস উৎপন্ন করো তাহলে কি হবে, FeCl ফেরাস ক্লোরাইড উৎপন্ন হবে আর H2 উৎপন্ন হবে। ঠিক আছে, কিন্তু বাট তুমি যদি কপার করো, ঠিক আছে, HCl এর সাথে যদি কপার করো তাহলে কপার করলে কপার সালফেট কপার ক্লোরাইড উৎপন্ন হবে, কিন্তু H2 সেক্ষেত্রে হবে না। আচ্ছা নেক্সট বলছে Zn মানে Zn প্লাস অতি লঘু ও শীতল HNO3 মানে, আচ্ছা জিঙ্কের সাথে অতি লঘু ও শীতল যদি তুমি নাইট্রিক অ্যাসিড যুক্ত করো তাহলে কি উৎপন্ন হবে। একটা ইকুয়েশন বলে দিয়েছে, HNO3 অ্যারো দিয়ে এখানে X বলে দিয়েছে, X এর এখানে ভ্যালু কি হবে, NH4NO3। এটা তোমরা নিজেরা সলভ করে দেখতে পারো, আমি জাস্ট তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপরে কোশ্চেনটা তো বলারই কিছু না, অ্যাপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, আমার কিছু বলার নেই। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, মিউরিটিক অ্যাসিড, আমি ওইগুলো কোথায় থাকে আমি তোমাদের বলছি না, তোমরা নিজেরা এগুলো আশা করি জানো, এগুলো একদম বেসিক কোয়েশ্চেন। অ্যাসিডকে লঘু করার সময় কি বলছে, সবসময় মনে রাখবে অ্যাসিডকে লঘু করার সময় ডাইরেক্ট কি বলছে, জল ধীরে ধীরে অ্যাসিডের মধ্যে মেশানো হচ্ছে, দুম করে জল যদি মিশিয়ে দাও তাহলে কি হবে, সেক্ষেত্রে রিয়াকশন করে ইয়ে হবে, জল ধীরে ধীরে অ্যাসিডে মেশানো উচিত। 27টা বলছে একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেফিনেটলি NH3। কি হবে, NH3। কোনো দ্রবণে NH4Cl অ্যামোনিয়াম, আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসিড ধর্ম প্রকাশ করে, সেটা হচ্ছে তরল NH3 জল বেনজিন আছে CCl। ঠিক আছে, তো এক্ষেত্রে রাইট হচ্ছে কি 28, এটা রাইট হচ্ছে, রাইট অপশন হচ্ছে জল। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, দেখো জিঙ্কের সাথে আমি ইকুয়েশনটা আবার করেছি, Zn প্লাস H2SO4 বিক্রিয়া করলে কি হয়, ZnSO4 হয়, আর কি হয় এগুলো আমি আর বেকার বলছি না, ডাইরেক্ট পরেগুলো থেকে আমি আর বলবো না, এটা হচ্ছে ডাইরেক্ট H2 উৎপন্ন হয়। বেকার ভিডিও লেন্থ বাড়িয়ে কোনো লাভ নেই, তোমাদের দেখতে বিরক্ত লাগবে।
তারপর বলছে যে অ্যাসিডটি সামুদ্রিক লবণ থেকে তৈরি করা সেটা হচ্ছে কি মিউরিয়েটিক অ্যাসিড। ডেফিনেটলি মিউরিয়েটিক অ্যাসিড মানে হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। যে অ্যাসিডটি সামুদ্রিক লবণ থেকে তৈরি করা হয় তোমরা মিউরিয়েটিক অ্যাসিড লিখতে পারো, HCl লিখতে পারো, ঠিক আছে, যা ইচ্ছা করতে পারো। 31-এর কোশ্চেনটা দেখো একটুখানি ডিফারেন্ট কোশ্চেন আছে। 31-এর কোশ্চেনটা নিয়ে আমাকে একটু বলতে হবে। বলয় পরীক্ষায় এই কোশ্চেনটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্টার মার্ক দিয়ে রাখো, বিকজ এই কোশ্চেনটা কিন্তু খুবই পরীক্ষায় আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা গন্ডগোল করে ফেলে। একটুখানি আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। বলছে বলয় পরীক্ষায় যে যৌগটি উৎপন্ন হয় সেই যৌগটির নাম কি। আচ্ছা, ফার্স্ট আমাদের বলয় পরীক্ষাটা কি সেটা আমাদের জানতে হবে। বলয় পরীক্ষাটা জানার পর আমরা দেখবো বলয় পরীক্ষা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্কস, মানে কিভাবে হয় পুরো ইকুয়েশনগুলো। আচ্ছা দেখো, বলয় পরীক্ষার মধ্যে নাইট্রেট শনাক্তকরণ, নাইট্রেট যেটাকে আমরা বলি NO3- শনাক্তকরণে ব্যবহৃত করা হয়। কী জন্য ব্যবহার করা হয়? নাইট্রেটকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত করা হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট আমাদের পারপাস, কি পারপাসে আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিভাবে আমরা এটা করব, কিভাবে এটা আমরা করব, অ্যান্সার আমি তারপরে তোমাদের বলছি। আচ্ছা, বাই দ্য ওয়ে বলয় পরীক্ষা বলে হেডিং করে তোমরা এই জিনিসগুলো নোট করে নিতে পারো। বলছে নাইট্রেটের জলীয় দ্রবণে, নাইট্রেটের জলীয় দ্রবণে সদ্য প্রস্তুত, যদি আমরা একটা এক্সাম্পল নিই, সদ্য প্রস্তুত FeSO4 কে যুক্ত করলে কি হচ্ছে দেখো, এবং তার উপর কি বলছে, গাঢ় আমরা সালফিউরিক অ্যাসিড ফেলবো। সো আমাদের বেসিকলি কি হচ্ছে, KNO3, তার সাথে আমরা যোগ করছি কি H2SO4, এটা যোগ করলে কি হয়, KHSO4 হয়, আর দু অণু HNO3 উৎপন্ন হলো। এবার ফেরাস সালফেট যেটা বলছি, ফেরাস সালফেটের সাথে আবার যদি আমরা যুক্ত করি, যেটা আমাদের রিসেন্টলি তৈরি হয়েছে, মানে রিসেন্টলি প্রিপেয়ার আমাদের কি তৈরি হয়েছে, 6 মলিকিউল ফেরাস সালফেট FeSO4, তার সাথে এই যে অণুটা তৈরি হয়েছে, অর্থাৎ 3 অণু কি দিচ্ছি আমরা, সালফিউরিক অ্যাসিড দিচ্ছি। সালফিউরিক অ্যাসিড মেশালে কি, আর তার সাথে কি তৈরি হচ্ছে, 2 অণু HNO3, এই জন্য সেটা দিলে আমাদের কি তৈরি হয়, সেটা দিলে আমাদের তৈরি হচ্ছে 3 অণু 3 ফেরাস উইদিন ব্র্যাকেট SO4 3 প্লাস 4 অণু জল আর 2 অণু NO। তারপর এবার আমরা যদি আবার ফেরাস সালফেটটাকে নিই, FeSO4 নিলাম, তার সাথে NO অ্যাড করলাম যেমন বেরিয়েছিল এদিকে, আর তার সাথে 5 অণু জল যদি অ্যাড করি, সেটার মানে আমরা বলতে পারি কি, সেটার মানে আমরা বলতে পারি FeH2O হোল ব্র্যাকেট 5 NO ব্র্যাকেটে SO4। সো এই যে এলিমেন্টটা তৈরি হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাদামি বর্ণের বলয়, বাদামি বর্ণের বলয়, বা যেটাকে বলা হয় ব্রাউন রিং। কি বলা হয় এটাকে, ব্রাউন রিং। এটি মূলত নাইট্রেটকে শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়। কাকে শনাক্তকরণ করার জন্য, নাইট্রেটকে শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়, এবং এটার রং হচ্ছে কি বাদামি রঙের হয়। সো এখানে রাইট অ্যান্সার কি হবে, অপশানগুলোকে এবার একটু স্টাডি করে নিই, আশা করি তো বুঝেই গেছো। FeH2O5 NO SO4, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। একটুখানি দেখে নিও এটা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কত, 32 এরটা কি বলছে, কোনটি ক্ষারীয়, লস্যি, খাবার সোডার দ্রবণ, ফুচকার জল, ভিনিগার। দেখো ভিনিগার তো ডেফিনেটলি অ্যাসিড। ফুচকার জলের মধ্যেও কাইন্ড অফ অ্যাসিডিক প্রকৃতির হয়, কারণ ওর মধ্যে লেবু ফেবু অনেক কিছু অনেক মেশানো থাকে, এবং লেবুর মধ্যেও অ্যাসিড থাকে, ঠিক আছে। তারপর পড়ে থাকছে কি, লস্যির মধ্যেও দই থাকছে, দইয়ের মধ্যেও অ্যাসিড থাকছে, লস্যি দই দিয়ে প্রস্তুত হয়। সো এই সব কটা কি হচ্ছে, অ্যাসিড অলসো অ্যাসিড, বাট খাবার সোডার দ্রবণ হচ্ছে একমাত্র ক্ষার।
একমাত্র ক্ষার হচ্ছে কোনটা, খাবার সোডার দ্রবণ। Na2HPO4 হলো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আম্লিক লবণ, ঠিক আছে। হাইড্রোজেন আছে, তাই জন্য এখানে কি হচ্ছে, হাইড্রোজেনের সাথে অক্সিহাইড্রোমূলক নেই বলে তাই জন্য এটা কি হচ্ছে, ডাইরেক্ট আম্লিক লবণ। আমাদের দেহের কঠিনতম পদার্থ হচ্ছে কি, আমাদের দেহের কঠিনতম পদার্থ অনেকে হাড় লিখতে পারে, বাট হাড় ইজ নট আ রাইট অ্যান্সার। দাঁতের এনামেল হচ্ছে সব থেকে মানে সব শক্তিশালী জিনিস বলতে পারো। তারপর বলছে অ্যান্টাসিডের মধ্যে দেখা যায় কি, অ্যান্টাসিডের মধ্যে দেখা যায় হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বাই দ্য ওয়ে এটার উপর একটা আমাদের চ্যানেলে শর্টস আছে যে কিভাবে আমরা অ্যান্টাসিড বানানো হয়, তো যদি দেখার মনে হয় একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেখানে কনসেপ্টটা তোমাদেরকে বোঝানো আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে আর্কিমিডিসের নীতি শুধু তরল নয়, এটা কিসের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, এটা হচ্ছে গ্যাসের, কি হবে, গ্যাসীয় ক্ষেত্রেও প্রযোজ্য হয়। এসআই এককে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, যেটাকে আমি জলের ঘনত্ব তোমাদের আমি আপেক্ষিক গুরুত্ব বোঝানোর সময় আমি এই কিছুক্ষণ আগে জাস্ট বোঝালাম, যদি তোমরা ভালো করে ভিডিও দেখে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা বলতে পারবে জলের ঘনত্ব কত হয়, 1000 কেজি পার কিউবিক মিটার। আচ্ছা, বুঝতে পারছো, তার মানে একই চ্যাপ্টার থেকে কিরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো আসছে। 3 কোশ্চেন বলছে আপেক্ষিক গুরুত্ব একটি ড্যাশ ভৌত রাশি। আপেক্ষিক গুরুত্বের কোনো মাত্রা থাকে না, কারণ আপেক্ষিক গুরুত্ব তুমি যখনই কোনো কিছু করবে না, তখন জলের ঘনত্ব যদি ডিভাইড করবে তখন কি হয়, ওই ইউনিটগুলো অ্যাকচুয়ালি কেটে যায়, তাই জন্য এটাকে বলা হয় কি, মাত্রাহীন ভৌত রাশি। কি বলে এটাকে, মাত্রাহীন ভৌত রাশি। তারপরে 4টা বলছে ড্যাশের জন্য তরলে নিমজ্জিত বস্তুর ওজন কমে যায়। কিসের জন্য, সেটা হচ্ছে প্লবতা বল। প্লবতা বল সবসময় কি করে, তলার দিক থেকে উপর দিকে ঠেলে, কি হয়, প্লবতা বল, প্লবতা বল। আচ্ছা, ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়, 0। কত হয়, 0। যখন কোনো বস্তু ভাসছে না, জলের উপর ফ্লোট করছে, তখন তার আপাত ওজন কত হয়, অ্যাকচুয়ালি 0 হয়। কোনো বস্তু বায়ুপূর্ণ স্থানে ওজন অপেক্ষা বায়ুশূন্য স্থানে ওজন কি হয়, ডেফিনেটলি যেখানে বায়ু শূন্য থাকে, বায়ু শূন্য স্থানে কি হবে, বেশি হবে, কি হবে, বেশি হবে। প্লবতার এসআই একক হচ্ছে নিউটন, কি হবে, প্লবতার এসআই একক হচ্ছে নিউটন। একটি ভঙ্গুর পদার্থের উদাহরণ হচ্ছে, হাত থেকে পড়লে ভেঙে যায় কি, কাঁচের গ্লাস। তাহলে পরিষ্কার কথা লিখে দাও, কাঁচ। কাঁচ হচ্ছে একটা ভঙ্গুর পদার্থের উদাহরণ। আচ্ছা, ড্যাশের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয় না, সেটাকে একমাত্র বস্তু মনে রাখবে কি, ইনভার। ইনভারের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কখনো উষ্ণতার সাথে কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, তোমার বইয়ের পার্শ্বতলের পার্শ্বতলটি মানে আচ্ছা কি বলছে, আয়তকার থেকে সামান্তরিক আকার হলে সেটাকে কি করা হবে, সেটাকে বলা হয় কি, কি বিকৃতি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম, চলো এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করে বলো তো কি হবে, আমি তোমাদের বলছি না। বিকৃত বস্তুর ভিতর ড্যাশের সৃষ্টি হয়, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। স্যার হোমওয়ার্ক করে স্যার নিজেই সলভ করাচ্ছে না, জোকস ব্যাপার। দেখো, বিকৃত বস্তুর ভিতরে কি তৈরি হয়, বিকৃত বস্তুর মধ্যে সৃষ্টি হয় পীড়ন। কি তৈরি হয়, পীড়ন সৃষ্টি হয়। তোমার বইয়ের পার্শ্বতলের আয়তকার থেকে সামান্তরিক আকার হলে, আয়তকার মানে হচ্ছে কি, বইটা এরকম আয়তকার আছে, এবং সামান্তরিকে সেখান থেকেও যদি তুমি সামান্তরিকে কনভার্ট করো তাহলে কি হবে, ক্রিন্তন। ঠিক আছে। Na2SO4 এর কেলাস সামান্য যদি Na2SO4 SO3 এর যে কেলাস মানে সলিড ফর্মটা আছে, সেটাকে যদি সামান্য তুমি কি করো, সেটাকে সামান্য উত্তপ্ত করলে সেটা কি দ্রবণ উৎপন্ন করবে, সেটা ডেফিনেটলি বেস মানে হচ্ছে কি, ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করবে। 13 বলছে দাঁতের এলামেন্ট কি দ্বারা গঠিত, ক্যালসিয়াম ফসফেট। কি দিয়ে গঠিত, ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রহিতা কত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রহিতা হচ্ছে কত, 2। ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনফথলিন যোগ করলে দ্রবণ কি হবে, পিঙ্ক কালারের হবে। ঠিক আছে, পিঙ্ক বা গোলাপি কালারের হবে। Na2CO3 একটি ড্যাশ লবণ। Na2CO3 একটা কি লবণ, এটা একটা সমিত লবণ। কি লবণ, এটা সমিত লবণ হলেও জলীয় দ্রবণ কি হয়, এটা জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয়। কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। আচ্ছা, ড্যাশকে বলা হয় প্রোটন গ্রাহক বলা হয়। কাকে বলতো, কাকে প্রোটন গ্রাহক বলা হয় বলতো, যাদের যে সমস্ত পদার্থগুলো ক্ষারক আছে, কারণ ওগুলো হাইড্রোজেন আয়নগুলো থেকে প্রোটনগুলো টেনে নেয়, তাহলে কি হবে, ক্ষারক হয়, মধ্যে ক্ষারককে প্রোটন গ্রাহক বলা হয়। একটা মিশ্র অক্সাইডের উদাহরণ হচ্ছে কি, সেম একটা মিশ্র অক্সাইডের উদাহরণ হচ্ছে Fe3O4। হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ কি, মানে তীব্র না, এটা হচ্ছে মৃদু, কারণ হাইড্রোজেন সালফার H2S এর যদি আমরা জলীয় দ্রবণ করি, এটা মৃদু মানে স্লাইটলি অ্যাসিডিক নেচার আছে।
যদি পিএইচ এর মান 13 হয়, 13 জলীয় দ্রবণ পিএইচ কাগজ ডোবালে তা কি হবে? পিএইচ কাগজ ডোবালে তাহলে সেটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বেগুনি বর্ণ তৈরি হবে। ওকে, তারপরে বলেছি 277 কেলভিন তাপমাত্রায় জলের এসআই এককের ঘনত্ব কত? 277 কেলভিন মানেই হচ্ছে কি সেই দেখো 4 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে কত? 277 কে টেম্পারেচার, যেটা মানেই হচ্ছে 39.2 ডিগ্রি ফারেনহাইট। সব করে কিন্তু টেম্পারেচার কিন্তু সেম এই ইউনিট। তাহলে এখানে ঘুরিয়ে কোশ্চেনটা বলেছে, তাহলে এখানে কত হবে? এসআই পদার্থে জলের ঘনত্ব কত হবে? সেম ওই 1000 কি হবে? কেজি পার কিউবিক মিটার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি কি প্রযোজ্য হবে? যখন কোনো বস্তু মনে করো ওপর থেকে ফ্রি ফল করছে, সেক্ষেত্রে কি আর্কিমিডিসের প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে না। কারণ কেন বলো তো নেই? কারণ অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন থাকে না। কি থাকে না? কোনো ওজন নেই, কোনো ওজন নেই। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি? হবে না, তার বিকজ কারণ এদের মধ্যে কি কোনো ওজন নেই। আচ্ছা, এটা হবে মমের ঘনত্ব 0.95 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত হবে? দেখো সিম্পলি আপেক্ষিক গুরুত্ব বের করবো কি করে? 0.95 আচ্ছা গ্রাম বলে দিয়েছে, বাই দ্য ওয়ে ভালো করে দেখো, এটা কিন্তু গ্রাম পার কত? কিউবিক সেন্টিমিটার, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, আমরা আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য আমরা কি করব? আমরা আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য জল করেছিলাম। এবার দেখো জলের আপেক্ষিক ঘনত্ব এসআই পদ্ধতিতে হচ্ছে কত? 1000 কেজি প্লাস বাই কিউবিক মিটার। কিন্তু এক্ষেত্রে কি হয়? জলের আপেক্ষিক ঘনত্ব এসআই পদ্ধতিতে কি হবে? 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে বলছি, আমরা কিসে করছি? সিজিএস। ওয়াই সিজিএস এ করছি? বিকজ এখানে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বলে দিয়েছে, নট কেজি পার কিউবিক মিটার বলে দিয়েছে। কেজি পার কিউবিক মিটার বলে দিলে সেটা কি হতো? কেজি পার কিউবিক মিটার বলে দিলে সেটা ডেফিনেটলি হতো হচ্ছে তোমাদের এসআই পদ্ধতি। কিন্তু এখানে যেহেতু গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বলে দিয়েছে, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বলার জন্য এটা কিসে হচ্ছে? এটা ডেফিনেটলি হচ্ছে তোমাদের সিজিএস পদ্ধতিতে। আর জলের সিজিএস পদ্ধতিতে হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করলে গ্রাম গ্রাম কেটে গেল, কিউবিক সেন্টিমিটার এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে? অ্যাকচুয়াল অ্যান্সার হবে 0.95ই হবে, উইদাউট এনি ইউনিট, কোনো একক ছাড়া। কি বললাম? উইদাউট এনি ইউনিট বা কোনো একক ছাড়া। প্লবতার মাত্রীয় সংকেত লেখো। প্লবতার মাত্রীয় সংকেত হচ্ছে mLT⁻²। মুখস্থ করে নিও, কারণ এটা একটা কি? প্লবতাকে এটা 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 বলবে কেন? কারণ এটা একটা বল বা এটা একটা কাইন্ড অফ ফোর্স। আচ্ছা, প্লবতার এককটি লেখো। প্লবতার এককটি হচ্ছে কি? কিসের? আমাকে এখানে বলেনি কিন্তু, দেখো কিসে এককটা বলেনি। তাহলে আমাদের ধরে নিতে হবে সিজিএস একক লিখতে হবে আর এসআই এককও লিখতে হবে। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে নিউটন, এই সরি সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে কি? নিউটন। এসআই একক হচ্ছে নিউটন। আচ্ছা, রূপোর আপেক্ষিক আর্দ্রতা আমাকে কি বলে দিয়েছে? দেখো সরি, রূপোর আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে 10.8 হলে এসআইতে রূপোর ঘনত্ব কত? আচ্ছা, ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা চলো অঙ্কটাকে সলভ করি আগে। অঙ্কটাকে সলভ না করে তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলবো না। বলে স্যার আপনার কাছে তো অ্যান্সার শিট করা আছে, আপনার দুমাদুম করে লিখিয়ে দিচ্ছেন আপনি। তো ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা আমি সলভ করিয়ে দিয়ে দিচ্ছি। ধরে নাও রূপোর আপেক্ষিক ঘনত্ব কত? এক্স। কত আছে? রূপোর আপেক্ষিক ঘনত্ব এক্স। আমাকে কিসে বের করতে বলেছে? এসআই পদ্ধতি বের করতে বলেছে। আচ্ছা, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক ঘনত্ব কত? জলের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কত? আমরা জানি 1000 কেজি পার কিউবিক মিটার। আর সিজিএসএ হলে কত করতাম? সিজিএসএ হলে হতো 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, যখন রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 গ্রাম বলে দিচ্ছে, ঠিক আছে, এবার আমরা কি রূপোর আপেক্ষিক ঘনত্ব বের করার ফর্মুলা কি? সেটা আমি এখানে রেখে দিচ্ছি রূপো। আচ্ছা, আপেক্ষিক ঘনত্ব বের করার ফর্মুলা কি? ঘনত্ব বের করার ফর্মুলা হচ্ছে কি? রূপোর ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব। কি? জলের ঘনত্ব। খুব সাবধান কিন্তু, একটা জিনিস মনে রাখবে, এখানে এসআই বলে দিয়েছে, সিজিএস বললে কিন্তু অঙ্কটা কিন্তু ডিফারেন্ট হতো। তোমরা আমাকে কমেন্টে আমি অঙ্কটা করানোর পর তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই সেম ইউনিটের সাথে যদি এসআই এর জায়গায় যদি সিজিএস বলে দিত তাহলে কত হচ্ছে, এটা তোমরা অঙ্কটা কমেন্ট করে উত্তরটা বলো। আচ্ছা, এটা আমরা ধরে নিচ্ছি কত? দেখো রূপোর ঘনত্ব আমরা ধরে নিচ্ছি এক্স, অলরেডি ধরে নিয়েছি। জলের ঘনত্ব কত? 1000। আর রূপোর আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে কত? 10.8। কত বলে দিয়েছে? 10.8।
এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, এক্স এর ভ্যালু কত হবে 10.8 ইন্টু 1000 হয়ে যাবে, কত হবে 10.8 ইন্টু 1000, এটাকে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে, 0 0 কাটা গেলে কত হবে 108, তারপরে হবে 000, এত কি হবে, এত কেজি পার কিউবিক মিটার। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 10,800 কেজি, 10,800 কেজি পার কি হবে কিউবিক মিটার। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের এসআইতে ঘন সেম, আর কিছু বলার নেই, এসআই বলে দিয়েছে কত হবে 1000 কেজি পার কিউবিক মিটার, এগুলো একদম সোজা, কিচ্ছু বলা নেই। একক ও মাত্রাহীন একটি ভৌত রাশির নাম লেখো। উত্তর হবে কি, পরিষ্কার কথা আপেক্ষিক গুরুত্ব। কি হবে, আপেক্ষিক গুরুত্ব, কারণ দেখেছো আপেক্ষিক গুরুত্বর পরে কিন্তু কোনো রকম এখানে কি নেই, আপেক্ষিক গুরুত্বর পরে কোনো রকম কিন্তু এর কিন্তু ইউনিট করা নেই, তাহলে এখানে কি হবে আপেক্ষিক গুরুত্ব, কি হবে আপেক্ষিক গুরুত্ব, কারণ দুটি একই জাতীয় রাশির এটা অনুপাত। এবার যদি প্রশ্ন আসে যে কেন আপেক্ষিক গুরুত্বকে ভৌত রাশির কি বলা হয়, মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন, কারণ ভাই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি দুটো একই রাশির অনুপাতেরা, সিম্পলি কি হচ্ছে অনুপাত হচ্ছে, আর সেকেন্ড রাশিটা হচ্ছে জল। আচ্ছা 9 কোশ্চেনটা কি বলছে, 9 কোশ্চেনটা বলছে আর্কিমিডিসের সূত্রটি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি প্রযোজ্য। উত্তর হবে ডেফিনেটলি নো। কেন প্রযোজ্য নয়, কারণ এখানে বস্তুর ওজন শূন্য হয়। কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইটের ক্ষেত্রে, কারণ স্পেসের মধ্যে তুমি যদি জিওসিনক্রোনাস বা জিও স্টেশনারি অরবিটের মধ্যে তোমরা যদি থাকো, সেখানে দেখবে সব জিনিস ফ্লোট করছে। আইএসএস যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের তোমরা যদি প্লট চিন্তা করো, সেখানে সব জিনিস কি হয়, ভাসমান অবস্থায় থাকে, কারণ এখানে বস্তুর ওজন শূন্য হয়। কি কারণ, এখানে বস্তুর ওজন কি হয়, শূন্য হয়। আচ্ছা জল ও কেরোসিনের মধ্যে কার প্লবতা বেশি, ঠিক আছে, উত্তর হচ্ছে ডেফিনেটলি জলের বেশি। কার বেশি, জলের বেশি, কারণ জলের ঘনত্ব কেরোসিনের অপেক্ষায় বেশি, কারণ জলের ঘনত্ব যদি আমরা বলি, জলের ঘনত্ব ডেফিনেটলি বেশি কার থেকে, কেরোসিনের ঘনত্ব থেকে বেশি, কেরোসিনের ঘনত্ব থেকে বেশি। 11টা বলছে একটি প্রসার্যশীল পদার্থের উদাহরণ দাও, যেটা প্রসার্য করতে পারে, যেটা বের করে যেতে পারে, সেটা হচ্ছে কি হবে, ডেফিনেটলি গোল্ড। গোল্ড হচ্ছে প্রসার্যশীল। একটি নমনীয় পদার্থের উদাহরণ দাও। নমনীয় পদার্থের কি উদাহরণ হতে পারে, ইরেজার হতে পারে, বাটার হতে পারে, মানে হকের সূত্রের ধ্রুবকের নাম কি, সেটা কি বলছে, হকের ধ্রুবক। 13টা বলছে হকের সূত্রের ধ্রুবকের নাম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। কি হবে, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক হচ্ছে হকের সূত্রের ধ্রুবক। একই উপাদানে তৈরি দুটি তারের ইয়ং গুণাঙ্ক তাদের প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে। দেখো ইয়ং গুণাঙ্ক প্রস্থচ্ছেদের সঙ্গে বেসিক্যালি কি হয়, যদি আমরা ইয়ং গুণাঙ্ককে বলি, ইয়ং গুণাঙ্ক প্রস্থচ্ছেদের সাথে, মনে রাখবে ইয়ং গুণাঙ্ক লিখে নিতে পারো। আচ্ছা একটুখানি এটা লিখেই দিই, আমি এটা লিখে দিই, এক সেকেন্ড ধরো। মনে রাখবে ইয়ং গুণাঙ্ক প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে বলতে পারি আমরা ইয়ং গুণাঙ্ক প্রপোর্শন টু 1 বাই প্রস্থচ্ছেদ। আচ্ছা বল ধ্রুবক স্প্রিং কোন ধর্মের প্রকাশ করে। বল ধ্রুবক স্প্রিং সবসময় কি, অনমনীয়তা ধর্মকে প্রকাশ করে, অনমনীয়তা। পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত হয়, 0। যদি পূর্ণ নমন হয়, মানে নরম একদম কোনো বস্তু, মনে করো সাপোজ বাটার, তার ইয়ং গুণাঙ্ক কত হবে, 0। আচ্ছা কপারের ইয়ং গুণাঙ্ক কত, কপারের ইয়ং গুণাঙ্কর মান হচ্ছে 1.26, কত 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আই গেস নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা লোহা এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটির, আচ্ছা এটা কোনটির হয়ে গেছে, এটা কোনটির হবে, কি হবে, কোনটির ইয়ং গুণাঙ্ক বেশি, উত্তর হচ্ছে লোহা। 10 মিটার দীর্ঘ তারে টান প্রয়োগ করে বৃদ্ধি করে 1 সেন্টিমিটার হলো, মানে 10 থেকে বাড়িয়ে কত করলে, 1 করলে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির মান কত হবে। দেখো অনুদৈর্ঘ্য বিকৃতির যদি স্পেসিফিকলি কথা বলি,
বা টোটাল যেটা বাড়ছে কতটা বাড়ছে, আচ্ছা টোটাল বাড়ছে হচ্ছে 1/লেন্থ, মানে 1 মানে হচ্ছে যেটা বাড়ছে যতটা ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ বাই লেন্থ, ইনক্রিজ হচ্ছে কত 1 সেন্টিমিটার বাড়ছে, আর এটা মিটারে বলে দিয়েছে। আচ্ছা 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 10 মিটার মানে কত 10 ইন্টু 100 সেন্টিমিটার, মানে এটাকে কিসে কনভার্ট করলাম, সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। 10 মিটার মানে কত 10 ইন্টু 100 মানে হচ্ছে এত সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে বিকজ এটা ওপরটা কি আছে, এটা বলে দিয়েছে সেন্টিমিটারে, আর নিচেটাকেও তাহলে আমাকে সেন্টিমিটারে করে নিতে হবে, মানে হচ্ছে 1 বাই কত হবে 1/1000, মানে হচ্ছে 0.001, 0.001, তার মানে অনুদৈর্ঘ্য বিকৃতির মান হচ্ছে এটা। 20টা বলে দিচ্ছে এক্স এবং ওয়াই দুটি দ্রবণের পিএইচ এর মান বলে দিয়েছে 3, আচ্ছা 3 ও 9, এদের মধ্যে কোন দ্রবণটি লাল লিটমাসকে নীল করবে? ডেফিনেটলি ওয়াই দ্রবণটি। কেন বলো তো ওয়াই দ্রবণটি নীল করবে? কারণ ওয়াইয়ের পিএইচ ভ্যালু হচ্ছে 9, নিউট্রাল হচ্ছে 7 থেকে যখনই সেটা ইয়ে হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা নীল করবে, মানে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যাচ্ছে। বলছে এ এবং বি দুটি অ্যাসিডের পিএইচ বলে দিচ্ছে 1 এবং 5, কোনটা তীব্র অ্যাসিড? স্বাভাবিক কথা, যেটা এ অ্যাসিড যেটা আছে, এ অ্যাসিড সব থেকে তীব্র হবে। পিএইচ স্কেলের কনসেপ্ট একটুখানি তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে ছোট্ট করে একটু দেখে নাও, ভিডিও প্রায় শেষের দিকে এসে গেছে, প্লাস আর বেশি কোশ্চেন নেই। মনে রাখবে এটা হচ্ছে পিএইচ স্কেল, এটা হচ্ছে যদি পিএইচ স্কেলের মধ্যে হয়, পিএইচ স্কেলে কত থেকে থাকে 0 থেকে 14 অবধি থাকে, কত থেকে 0 থেকে 14 অবধি থাকে, মাঝখানে হচ্ছে প্রশম, এই জায়গাটা হচ্ছে প্রশম মানে নিউট্রাল। 0-র দিকে যত যাবে তত হচ্ছে অ্যাসিডের পরিমাণ বাড়বে, আচ্ছা, আর যত 14-র দিকে যাবে তত ক্ষার বা বেসের পরিমাণ বাড়বে। তাহলে যেটা 1 আছে আর যেটা 5 আছে, মনে করো 5 আছে, 5-এর থেকে 1 যেদিকে যাবে সে তত বেশি কি হবে, অ্যাসিড নেচারের হবে, সে তত বেশি অ্যাসিড নেচারের হবে, আর 5 কি হবে, কম অ্যাসিড হবে, 7 মানে নিউট্রাল। আচ্ছা CrO3 কি বলছে, তারপরে কোশ্চেন বলছে 22-এরটা। আচ্ছা 22-এরটা কি বলছে, এটি কি ধরনের অক্সাইড? এটা বলছে পরিষ্কার কথা আম্লিক অক্সাইড। এটা কি অক্সাইড? আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড এমন একটি অক্সাইডের নাম লেখো যা জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন করে। আচ্ছা জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে পটাশিয়াম সুপার অক্সাইড। মনে রাখবে কি পটাশিয়াম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ভালো, পটাশিয়াম সুপার অক্সাইড। যেগুলো তোমাদের খুব মেনলি কমন সিলেবাসের মধ্যে যেগুলো বইয়ের মধ্যে থাকছে, যেগুলো সেই সমস্ত দিচ্ছি, আরও এছাড়াও আরও আছে সুপার অক্সাইড, যেটাকে বলা হয় KO2 সংকেত। কোন লবণটির অস্তিত্ব নেই? দেখো লবণটির অস্তিত্ব নেই, দুটো বলে দিয়েছে Na3PO3 আর Na3PO4। দেখো দেখো এখানে যোজ্যতা ম্যাটার করছে, তাহলে ডেফিনেটলি এখানে এটা হবে না, তার মানে এইটাই হচ্ছে এখানে, এটার অস্তিত্ব নেই। কেন আমি এখন ডিটেলস আর ব্রেক থ্রু করছি না, এবার ভিডিও লম্বা বেশি বড় হয়ে যাবে। বৃষ্টির জলের সঙ্গে পাওয়া যায় এমন একটি অ্যাসিডের নাম কি? বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যদি মিশে যায় সেক্ষেত্রে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, যেটাকে সোডা ওয়াটারের ওখান থেকেও আসে। তো মনে রাখবে এটা হচ্ছে কি কার্বনিক অ্যাসিড, যেটা সংকেত হচ্ছে কি H2CO3, যেটা সংকেত হচ্ছে কি H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত। তো এখানে আমাদের সেটটা শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো, বা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো বাকি ভিডিওগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।